হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ জিয়ারুল উইথ ওর ফেভারিট চ্যানেল ফিজিক্স বন্ধু। আজ ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ এর সেকেন্ড লেকচার। ওকে, তো আজকে আমরা পড়ব বায়ুমণ্ডলীয় চাপ। প্রথমে তো বায়ুমণ্ডলীয় চাপ কী জিনিস? তো বায়ুমণ্ডলীয় চাপ বলার আগে এই ছবিটার দিকে লক্ষ্য করো। ওইটা ছবিটা আমি অঙ্কন করেছি একটা পৃথিবী। এই পৃথিবীর বাইরে এটা পৃথিবী পৃষ্ঠ, এগুলো পৃথিবী পৃষ্ঠ, আর পৃথিবীর বাইরে এই যে অংশটা রয়েছে এগুলো হচ্ছে বায়ুমণ্ডল। হ্যাঁ, তো এইখানে হচ্ছে বায়ুমণ্ডল শেষ, এরপর আর বায়ু নেই। তো এই বায়ুতে এই অঞ্চলগুলোতে কি প্রচুর বায়ুর কণা রয়েছে, সে সমস্ত কণাগুলোকে কি করে না পৃথিবী তার অভিকর্ষ বলের জোরণ কি টানে। এখন এই যে বায়ুমণ্ডলীয় চাপটা কি না, এই গ্যাসগুলো এই পৃথিবী পৃষ্ঠের উপর একটা লম্বভাবে বল প্রয়োগ করে। এটাই হচ্ছে গ্যাসের বায়ুমণ্ডলীয় চাপ। তবে এটা একটু সুন্দরভাবে গুছিয়ে বলা যাবে, মানে বললে কেমন হবে দেখো। কোনো স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বায়ু বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। কেমন? ধরো এই পৃথিবী পৃষ্ঠে এই জায়গাটা আমি একক ক্ষেত্রফল ধরে নিলাম, তাহলে ওই অঞ্চলের ওপরে বায়ু কি লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখন এই বায়ুমণ্ডলীয় চাপটা অ্যাকচুয়ালি অন্যভাবে কি বলা যেতে পারে, ধরো এটা একটা স্তম্ভ, বায়ুমণ্ডলের স্তম্ভ। এই চোঙ আকৃতির যে স্তম্ভটা পেলাম বায়ুর, এইটা অর্থাৎ এই অঞ্চলে যে সকল বায়ুর কণাগুলো রয়েছে সেই সকল বায়ুর অণুগুলোর বা কণাগুলোর ওজনটা হচ্ছে ওই স্থানে অর্থাৎ ওই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, আচ্ছা, এরপরে আমরা পড়ব সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি জিনিস দেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 273 0 ডিগ্রি ওজা 273 কেলভিন, না 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন উষ্ণতাও তাই। 273 ডিগ্রি কেলভিন উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকেই বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। কেমন? সাপোজ ধরো এটা একটা পৃথিবী অঙ্কন করে ফেললাম। এখন এই পৃথিবীর নিরক্ষরেখা রয়েছে, এই দেখতে নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি নিরক্ষরেখা, 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে এরকম জায়গায় ধরলাম 45 ডিগ্রি রয়েছে। ঠিক অনুরূপে দক্ষিণ দিকেও থাকবে 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি অক্ষাংশে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায়, অর্থাৎ এই 45 ডিগ্রি অক্ষাংশ বলতে এখানে বা উপরে যাই হোক না কেন, উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে যে কোনো বিন্দুতে বা যে কোনো স্থানে এই অঞ্চলে যে কোনো অঞ্চলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো একটা পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সেখানে 76 সেমি পারদস্তম্ভের যে চাপ সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এটা বলে পারদ আছে এই নলটাতে। এখন এখানে পারদগুলো আছে, এখানে ধরো 76 সেমি, এখানে 76 সেমি, তাহলে পারদটা ওই স্থানে যদি 76 সেমি স্থান পর্যন্ত যদি প্রসারিত হয় পারদটা, তাহলে সেই যে চাপটা সৃষ্টি হবে সেই চাপটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, চাপের আমরা একক দেখেছিলাম কি না পাস্কাল বা ডাইন পার সেমি স্কয়ার। এছাড়াও এই বায়ুমণ্ডলীয় চাপকে আর একটা এককে প্রকাশ করা, সেটা হচ্ছে ATM, অ্যাটমসফিয়ার। ATM, অল টাইম মস্তি না, ATM। ওকে, এটা মুছে দিই। ATM, অ্যাটমসফিয়ার। এখন ATM যেহেতু চাপের একক, তাহলে আমরা জানি ক্লাস 9-এ পড়েছিলাম যে কোনো তরল মধ্যস্থ কোনো একটা বিন্দুতে চাপ P = H ρg। তাহলে যেহেতু চাপ P, ATM মানে চাপ, তাহলে H ρg আমরা লিখতে পারি এখানে 1 ATM সমান লিখলাম। এখন H বলতে কি? H বলতেও যে আমরা
পারদস্তম্ভটা দেখলাম, সে পারদস্তম্ভের উচ্চতাটা হচ্ছে এইচ, পারদস্তম্ভের উচ্চতা এইচ। এখানে কত দেখেছিলাম 76 সেন্টিমিটার, তাহলে 76 লিখলাম এখানে। ওকে, N2 রো মানে কি? রো মানে হচ্ছে ঘনত্ব। কার ঘনত্ব? পারদের ঘনত্ব। ওই যে পারদস্তম্ভটা ছিল সে পারদের ঘনত্ব, সে পারদের ঘনত্বটা কত এখানে না 13.6 গ্রাম পার সেমি কিউব। আর জি মানে অভিকর্ষজ ত্বরণ, সি যে এসে লিখছি সবগুলো, তার জন্য এখানে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার এখানে একক লিখবো কি, যেহেতু এটিএম চাপ একক, চাপের একক লিখতে পারবো আমরা এখানে ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এখন দেখো কি করছি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করা হয়, তাহলে এটা পাবো 1012.928 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এবার কি করা যায় দেখো, এখানে যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক কোথায় থাকে? ডান দিকে। তাহলে দশমিক এখানে আছে, এখান থেকে আমি দশমিককে 6 ঘর এখানে নিয়ে আসবো, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 5 6, 0 1 2 9 2 8, 6 ঘর নিয়ে এলাম। এবার শুধু শুধু তো আমি নিয়ে আসতে পারি না, তাহলে আমাকে কী করতে হবে এখানে না একের পরে 6টা শূন্য দিয়ে গুণ করতে হবে। একের পর 6টা শূন্য মানে কত? 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিলাম। এবার এটা যদি গুণ করে আবার এটাই ব্যাক করবে, এখানে যা ছিল তাই থাকলো। ওকে ওকে, নেক্সট কী করছি দেখো, 1 0 2 0 1 2 এ পর্যন্ত নিলাম না, এ পর্যন্ত নিব না, এখানে 3 পর্যন্ত নিব, বা দশমিকের পরে 3টে সংখ্যা অঙ্ক পর্যন্ত। তো এখানে 2 আছে, তারপরে 9 আছে, তাহলে এখানে 5 থেকে বেশি আছে, তাহলে কী করতে হবে? এক আমরা এখানে নিতে পারবো, তাহলে এখানে 2 এর জায়গায় 3 লিখে দিলাম, আর এগুলো ভ্যাস ইন্টু 10 টু দি পাওয়ার 6 থাকলো। এবার দেখো কী করছি, এবার কি করব, ডাইন আছে এখানে, ডাইন আমার এই তোমার ডাইন বা সেমি স্কয়ার অর্থাৎ সিজিএস একক আছে, এটাকে মিটার মানে এসআই এককে প্রকাশ করবো। তার জন্য কি করব, তো আমরা জানি যে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, তার মানে ঘুরে বলতে পারি না যে 10 টু দি পাওয়ার 5 ডাইন সমান 1 নিউটন, তাই তো? তাহলে আমরা বলতে পারি 1 ডাইন সমান কত হবে? 1/10 টু দি পাওয়ার 5 নিউটন, মানে 10 টু দি 1/10 টু দি পাওয়ার 5 নিউটন মানে কি হবে? এই 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 আছে, উপরে চলে গেলে সূচকের নিয়ম অনুযায়ী -5 নিউটন, 10 টু দি পাওয়ার -5 নিউটন পেলাম। তাহলে এই ডাইনের জায়গায় কত বসাতে হচ্ছে আমরা? 10 টু দি পাওয়ার -5 নিউটন ইন্টু, অ্যাকচুয়ালি এখানে 1 আছে, 1 ডাইন 5 নিউটন, 10 টু দি পাওয়ার 5 নিউটন। আরে আরামসে বোঝো বাই, পার মানে বাই। সেমি স্কোয়ার, সেমিটাকে আমরা কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে, এসআই প্রকাশ করতে হবে। তো আমরা 1 সেমি, 1 সেমি মানে কত জানি? 1 সেমিকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে কি করতে হবে? 1কে 100 দিয়ে ভাগ করতে হবে, 1কে 100 দিয়ে ভাগ, অত মিটার পেয়ে গেলাম। 1কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1/10 স্কোয়ার, 1/10 স্কোয়ার, 1/10 স্কোয়ার মানে কি? 10 টু দি পাওয়ার -2, সূচকের নিয়ম অনুযায়ী নিচ থেকে উপরে উঠে গেল। ওকে, এত মিটার, আর এখানে 1 সেমি ছিল, থেকে গেল। কিন্তু দেখো আমাদের এখানে 1 সেমি, এখানে সেমির আগে কিছু 1 আছে, 1 সেমি স্কোয়ার আছে, এটাকে আমাকে মিটার স্কোয়ার প্রকাশ করতে হবে। তাহলে সেমি স্কোয়ার ছিল, তার জন্য এখানে সেমি স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলাম, তবে এটাকেও স্কোয়ার করে দেবো। ওকে, এবার এদিকটা কী হয়েছে দেখো, 10 টু দি পাওয়ার 10 থাকলো, এখানে পাওয়ারে, আর উপরে এই পাওয়ারে কী হবে? গুণ হবে, -2 দুগুণে 4 মিটার স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার পেয়ে গেলাম। কোথায় পেলাম না? এই 1 সেমি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো আমরা কত? 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। ওকে, এবার দেখো এটা থেকে গেল ইন্টু 10 টু দি পাওয়ার 6ও থেকে গেল, কিছু করবো না ওখানে। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, 10 টু দি পাওয়ার -5 আছে, 10 টু দি পাওয়ার -4 আছে, কাটাকাটি করলে কত হবে? 10 টু দি পাওয়ার -1 হবে। আর এখানে নিউটন বাই মিটার স্কোয়ার ছিল, বাই না করে পার করে দিলাম, পার মিটার স্কোয়ার, একই ব্যাপার। এবার কী করছে দেখো,
1.013 ইন্টু 10⁻6 আর 10⁻1 সূচকের নিয়ম অনুযায়ী বেস বেস এক, তো একটা বেস বসলো আর পাওয়ার পাওয়ার যোগ বা বিয়োগ হবে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, এত নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো এইটা নিউটন পার মিটার স্কয়ার, এটা কিসের একক? চাপের একক, এসআই। এটাকে আমরা আবার কি করতে পারি? 0.013 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে 1 ATM 1 অ্যাটমসফিয়ার সমান 0.1013 ইন্টু 10⁵ পাস্কাল পেয়ে গেলাম। ওকে, এটা এভাবে বের হলো। আচ্ছা, এরপরে টুকে নাও। এরপরে আমরা মজার জিনিস শিখব। কি? না, গ্যাসের চাপের পরিমাপ। গ্যাসের চাপের পরিমাপ কিভাবে করতে হয় সেটা। তো গ্যাসের চাপ পরিমাপ করার জন্য একটা যন্ত্র লাগে, সেই যন্ত্রটার নাম কি? না, যন্ত্রটার নাম হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ পরিমাপ করব আমরা এখন। পরিমাপ যন্ত্রটার নাম হচ্ছে ম্যানোমিটার। ওকে, এখন এই ম্যানোমিটার যন্ত্রটা কেমন দেখি একটা অঙ্কন করি। ছবিটা একটা ইউ আকৃতি। এরকম ইউ আকৃতি একটা নল, তাতে কি থাকবে? না, যে কোনো একটা তরল থাকবে। যে কোনো তরল বলতে অ্যালকোহল বা পারদ। আমরা এখানে এই নলটাতে পারদ নিলাম, এই পয়েন্টটা কি রয়েছে? পারদ রয়েছে এগুলোতে। হ্যাঁ, এখন এই নলের অপর এক মুখে, ইউ আকৃতি নলের অপর এক মুখে একটা কি থাকবে? গ্যাস জার থাকবে। গ্যাস জার এরকম। তার মানে ভিতরে কি হয়েছে? গ্যাস রয়েছে, ভিতরে গ্যাস রয়েছে। ওকে, এখন দেখো এই গ্যাস ভিতরে থাকলে গ্যাসের এটা কি থাকবে? চাপ থাকবে, তাই তো? তাহলে গ্যাসের চাপটা PGS নিচে আমরা প্রকাশ করলাম। তাহলে গ্যাসের চাপটা কি পরিমাণ চাপ? না, পি গ্যাস। চাপটা নিচে এদিকে বল প্রয়োগ করবে। এখন এটা তো ফাঁকা পরিবেশ, তাহলে এদিক থেকে বায়ুমণ্ডলের চাপ, এদিকে এই পাত্রে এটা ফাঁকা অংশ, তাহলে এদিকে কি বায়ুমণ্ডলের চাপ প্রবেশ করবে। বায়ুমণ্ডলীয় চাপকে আমরা ATM দ্বারা প্রকাশ করলাম, তাহলে চাপকে পি আর বায়ুমণ্ডলীয় প্রকাশ করার জন্য ATM লিখলাম এখানে, ATM। ক্লিয়ার? তাহলে PATM মানে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ এই নলের এদিক দিয়ে প্রবেশ করছে। যখন দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে এই নলটাতে পারদস্তম্ভের উচ্চতা কিন্তু দুই দিকেই সমান আছে, এদিকেও একদম সমান আছে। তো সমান কখন থাকতে পারবে? না, সমান থাকতে পারবে তখনই যখন এই গ্যাস জারের চাপটা এদিকে যতটা চাপ দেবে নিচে, ঠিক বায়ুমণ্ডলীয় চাপটাও এই নল দিয়ে যদি ততটাই চাপ দেয়, তবে গার এই পারদস্তম্ভটা সমান উচ্চতায় থাকবে। তার মানে এখান থেকে বলতে পারি আমরা পি গ্যাস সমান PATM। ক্লিয়ার? PATM অর্থাৎ এই গ্যাস জারের চাপটা এই বায়ুমণ্ডলের চাপের সমান, এটা আমরা বলতে পারলাম। অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যতটা, এই গ্যাস জারের চাপটা ততটা আছে। এবার ধরো এটা প্রথম কেস গেল। 2 নম্বর কেস কেমন হতে পারে? যদি এই গ্যাস জারের চাপটা বেশি হয়, তাহলে কি ঘটবে? যদি গ্যাস জার মানে PGAS গ্যাস এর চাপটা বেশি হয়, গ্রেটার দেন কার থেকে? বায়ুমণ্ডলীয় চাপের থেকে। PATM এর থেকে যদি বেশি হয় তবে কি ঘটনা ঘটবে? তো ছবিটা অঙ্কন করি আগে। এখন
এখানে কি রয়েছে, গ্যাস জার, গ্যাস রয়েছে, PGAS, এদিকে একটা চাপ প্রয়োগ করছে, এদিকে চাপ প্রয়োগ করছে। ওকে, অনুরূপে এদিকে কি রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ PATM, এদিকে প্রয়োগ হচ্ছে PATM। ওকে, এখন এর ভিতরে কি রয়েছে, পারদ রয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, পারদটা কেমন হবে, কোন দিকে যাবে, কোন দিকে কি হবে। দেখো এইদিকে চাপটা বেশি আছে, পি গ্যাস, অর্থাৎ এই গ্যাস জারের চাপটা বেশি। প্রথমে কি ছিল, প্রথমে এরকম ছিল, দুই দিকে সমান ছিল গ্যাস মানে পারদ স্তম্ভ। কিন্তু যখন এই পাত্রের গ্যাস জারের মানে গ্যাসের চাপটা বেশি কার থেকে, বায়ুমণ্ডলের থেকে, তখন এই গ্যাসটা কি নিচের দিকে বেশি বল প্রয়োগ করবে এর তুলনায়। তখন কি হবে, এই গ্যাস বেশি চাপ প্রয়োগ করার ফলে এই পারদটা অনেকটা নিচে নেমে যাবে, তখন পারদটা নিচে নেমে যাবে, দিয়ে ধরো এরকম জায়গায় চলে এলো পারদটা। ঠিক আছে, দিয়ে এদিক থেকে যখন নিচে নামলো পারদটা, তখন এই দিক থেকে কি পারদটা এদিকে উপরে উঠবে, তখন পারদটা ধরো এইভাবে উপরে উঠে চলে এলো এতটা মতো। ক্লিয়ার? এর ফলে কি হবে, এই যে একটা উচ্চতার ডিফারেন্ট হয়ে গেল না, দেখো এই আর এখানে এই পরিমাণ উচ্চতা পার্থক্য দেখা দিল, এটাকে নাম দিলাম আমরা H1 দ্বারা প্রকাশ করলাম। তো এই ক্ষেত্রে গ্যাস জারের চাপ কতটা হবে সেটা পরিমাণ করাটা আমাদের উদ্দেশ্য। তাহলে পি গ্যাস, এটা প্রথম ক্ষেত্রে গিয়েছে, এটা দ্বিতীয় ক্ষেত্রে। পি গ্যাস কত হবে দেখো, পি গ্যাস অর্থাৎ এই গ্যাস জারে চাপটা কত। তো প্রথমে ক্ষেত্রে গ্যাস জারের চাপটা বায়ুমণ্ডলের চাপের সমান ছিল, ওটাই থাকবে। কিন্তু দেখো কি একটু বেশি আছে কার তুলনায়, এই বায়ুমণ্ডলের চাপের তুলনায়, মানে এর থেকে আরো বেশি আছে। কতটা পরিমাণ বেশি আছে না, এই উচ্চতা, এখান থেকে এই উচ্চতাটাকে চাপ দিতে গ্যাস জার মানে গ্যাসটা, এই গ্যাস জারে গ্যাসটা চাপ দিয়েছে যে পরিমাণ, সেই পরিমাণ চাপটা বেশি এর তুলনায়। তো এই পরিমাণ চাপ দিয়ে পারদকে এখান থেকে প্রসারিত করতে, এদিকে তুলতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হয়েছে না, চাপ ইকাল টু এইচ এর যে আমরা জানি, পি ইকাল টু এইচ বলতে এখানে উচ্চতা H1 রো পারদের ঘনত্ব ইন্টু জি অভিকর্ষ ত্বরণ। তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ ছিল, তার থেকে বেশি কত পরিমাণ না, এই পরিমাণ, সেটা হচ্ছে এই পরিমাণ। ওকে, এটা হয়ে গেল গ্যাস জারে বায়ুর চাপ, গ্যাস জারে গ্যাসের চাপ। ওকে, এরপরে 3 নম্বর কেস কি কেমন ঘটতে পারে, এটা 2, যদি ধরো গ্যাস জারের চাপটা কম হয় কার তুলনায় না, এই বায়ুমণ্ডলের চাপের তুলনায়, তাহলে লেস দেন PATM হবে, তাই না? এবার ছবিটা অঙ্কন করি কেমন হয় দেখো। এই হয়ে গেল সেই ইউ আকৃতি নল। এখন এখানে কি থাকবে, বায়ুমণ্ডলের চাপ এদিকে প্রসার হবে, প্রয়োগ করবে বল আর কি। এখানে আমাদের গ্যাস জার থাকবে, গ্যাস জারে কি থাকবে, গ্যাসের চাপ থাকবে। গ্যাস থাকলে তো গ্যাসের চাপ থাকবে, তাই না? কে থাকবে না, আমি থাকবো। গ্যাস এদিকে কি হচ্ছে, বল প্রয়োগ করছে নিচে, আর এদিকে কি বল কে, PATM, তুই পালা এখান থেকে, PATM হলো বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন দেখো এখানে এই চাপটা বেশি, প্রথমে কেমন ছিল দেখতে, এরকম পারদ ছিল, দুই দিকে সমান ছিল। এখন এইদিকে পারদের স্তম্ভটা বেশি বল প্রয়োগ করেছে, মানে পারদের স্তম্ভ সরি, এই বায়ুমণ্ডলের চাপটা বেশি বল প্রয়োগ করার ফলে কি হবে, এই স্তম্ভটা নিচে নেমে যাবে, ধরো নিচে নেমে এরকম জায়গায় চলে আসলো। আর এদিকে কি হলো, উপরে উঠতে থাকলো, পারদটা উপরে চলে যাবে, ফলে এই পরিমাণ উঠে চলে গেলো ধরো। তাহলে এখানে কি হলো, এখানেও কিন্তু আমাদের একটা উচ্চতার পার্থক্য দেখা গেল। কি পরিমাণ না, এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, অর্থাৎ এটা H2 ধরে নিলাম, নাম দিলাম H2। তাহলে এক্ষেত্রে এই গ্যাস জারে কি পরিমাণ গ্যাসের চাপ হবে সেটা দেখব। ওকে, তো দেখো 3 নম্বর ক্ষেত্রে কি হবে, PGS গ্যাস, সেক্ষেত্রেও কম আছে কার তুলনায়,
পি বায়ুমণ্ডলের চাপের তুলনা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পাচ্ছি এটিএম, প্রথমে ছিল ওটা এটিএম। এবার কম কার থেকে, না এর থেকে, এই গ্যাস জারের চাপটা কম কার থেকে, এর থেকে। তাহলে এর থেকে কম হলে নিশ্চয়ই বিয়োগ হবে, এর থেকে তো কম হলে। তো কি পরিমাণ কম, না এই পরিমাণ উচ্চতা পারদকে তুলতে যে পরিমাণ চাপ লেগেছে সেই পরিমাণ চাপটা কম এর থেকে। তো সেই পরিমাণ চাপটা কত, না এইচ পি ইকুয়াল টু এইচ রো জি, H2 ওখানে H2 আছে, H2 রো জি। ক্লিয়ার? তো এই পরিমাণ গ্যাসের চাপ হবে কোথায়, না ওই গ্যাস জারের। ক্লিয়ার? এই গেল গ্যাসের চাপ পরিমাপ। এরপরে আছে গ্যাসের আয়তন। তো গ্যাসের আয়তন আমরা কি জানি, না গ্যাসের আয়তন, এরপরে কি আছে, গ্যাসের আয়তন তো আমরা আগে জেনেছি, বলেছিলাম আগের ক্লাসে যে গ্যাসের নিজস্ব কোনো কি নেই, আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। এখন ধরো সাপোজ এখানে একটা পাত্র আছে, এই পাত্রে গ্যাস আছে, গ্যাসের অণুগুলো এভাবে আছে। আচ্ছা, যে পাত্রে আকার ধারণ করে, যে পাত্রে রাখা সেই পাত্রে আকার ধারণ করে, তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই, সেই আন্তঃআণবিক বল, প্রথম ক্লাসে বলেছিলাম। কোনো আকর্ষণ বল নেই, ফলে গ্যাসের অণুগুলো এদিক ওদিক চারদিকে ছোটাছুটি করতে পারে ইচ্ছা মতো। এখন এই পরিমাণ গ্যাসটাকে একটা বড় পাত্রে, যদি বড় পাত্রে রাখা হয় তাহলে কি ঘটনা ঘটবে? আর এই পরিমাণ বড় একটা পাত্রে রাখা হলো, এই পরিমাণ গ্যাসটাকে, তাহলে গ্যাসের অণুগুলো কি চারিদিকে ছুটে বেড়াবে। তার কারণ হচ্ছে এখানে নিজের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, ফলে দেখো আয়তনটা অনেকটা বেড়ে গেল। যে পাত্রে রাখা হলো সেই পাত্রে আকার ধারণ করলো। ঠিক আছে, এই কারণেই তাহলে গ্যাসের আয়তন গেল। ওকে, তাও আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।